আমি আজকে স্টার্ট করি, তারপরে দেখা যাক যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে হয়তো বা কন্টিনিউ করা যাবে। তো দেখেন আমার ওয়েলকাম স্লাইডটা সবাই দেখতে পাচ্ছেন। তো মোটামুটি ওয়েলকাম স্লাইডে মোটামুটি রেসপিরেশনের যে একটা ছবি আমি এখানে দিছি, এখানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যে দেখেন এনভায়রনমেন্ট থেকে কিন্তু লাংয়ের সাথে একটা এয়ার এক্সচেঞ্জ হচ্ছে, তারপরে সেকেন্ড এক্সচেঞ্জটা হচ্ছে লাং অ্যালভিওলাই এবং পালমোনারি ব্লাড অর্থাৎ ব্লাডের সাথে একটা এক্সচেঞ্জ হচ্ছে, তারপরে ব্লাডে দেখেন গ্যাসটা ট্রান্সপোর্ট হচ্ছে, অক্সিজেন ট্রান্সপোর্ট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এবং আলটিমেটলি এই অক্সিজেনটা ট্রান্সপোর্টের টিস্যুতে যাচ্ছে এবং টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা আবার তৈরি হয়ে আবার ব্লাডে এসে আলটিমেটলি লাং হয়ে বের হয়ে যাচ্ছে। সো ইট ইজ দ্য ওভারঅল প্রসেস। তা আমরা একটু তাহলে যাই। তো রেসপিরেশনকে যদি আমরা অ্যাট এ গ্লান্স আসলে রেসপিরেটরি সিস্টেমে আমাদেরকে কি কি জিনিস পড়তে হবে সেটা আমরা মোটামুটি এই ছবিটা যদি দেখি তাহলে আমরা বুঝে ফেলবো আসলে কোন কোন জায়গাটা আমাদেরকে পড়তে হবে, মেইন জায়গাগুলো। এখানে দেখতেছেন এখানে যে লাং, শুরুতে লাং এবং যে এনভায়রনমেন্ট এর ভিতরে যে এয়ারের যে এক্সচেঞ্জ হচ্ছে বা বাতাস চলাচল, এটাকে বলতেছি যে ভেন্টিলেশন, এক্সচেঞ্জ অফ এয়ার বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য লাং, এটাকে বলে ভেন্টিলেশন বা আপনি পালমোনারি ভেন্টিলেশন বলতে পারেন। আমরা যে কোনো ভেন্টিলেশন বলতে কি বুঝি, একটা বাড়ি ভাড়া করতে গেলে দেখি যে ঘরে যথেষ্ট পরিমাণে আলো বাতাসের যাতায়াত আছে কিনা, তাই না? সো আচ্ছা, ওকে, তাহলে এটাকে বলছি আমরা পালমোনারি ভেন্টিলেশন। তাহলে পালমোনারি ভেন্টিলেশন কি? এক্সচেঞ্জ অফ এয়ার বিটুইন লাং অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার অর এনভায়রনমেন্ট। এখন এর সাথে সাথে আরেকটা বলবো, একটা জিনিস বলে ফেলি, আমরা অন ইচ ব্রেথ 500 ml এয়ার আইদার ইন্সপিরেশনের মাধ্যমে নিচ্ছি নর্মালি আর কি কোয়াইট ব্রেথিং এ, অথবা 500 ml অফ এয়ার এক্সপায়ার করতেছি, এক্সেল করতেছি, যেটাকে আমরা টাইডাল ভলিউম বলি। তো 1 মিনিটে তাহলে আমরা কতটুকু বাতাস নিব অথবা ছাড়বো, সেটা আমরা যদি রেসপিরেটরি রেটটা জানি, আমরা যদি 12 আমরা জানি, যদি 12 ধরি তাহলে গুণ করলে আমরা 6 লিটার পেয়ে যাবো, তাই না? সো এটাকে বলে পালমোনারি ভেন্টিলেশন বা মিনিট ভেন্টিলেশনও বলে। আবার আরেকটা ভেন্টিলেশন আছে যেটাকে আমরা বলি অ্যালভিওলার ভেন্টিলেশন। তো যাই হোক, ভেন্টিলেশন নিয়ে আমরা পরে কথা বলবো। এরপরে দেখা যাচ্ছে যে লাঙে এয়ারটা যখন চলে আসলো, এরপরে দেখেন যে লাং অ্যালভিওলাই এবং যে পালমোনারি ক্যাপিলারি যে ব্লাড, এখানে একটা এক্সচেঞ্জ হবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের, এখানে গ্যাস এক্সচেঞ্জ হবে, অর্থাৎ অক্সিজেন লাং অ্যালভিওলাই থেকে পালমোনারি ব্লাডে প্রবেশ করবে এবং কার্বন ডাইঅক্সাইড ব্লাড থেকে আলটিমেটলি ডিফিউশন হয়ে লাংয়ে অ্যালভিওলাইতে প্রবেশ করবে এবং এক্সেলেশনের মাধ্যমে এটা এনভায়রনমেন্টে চলে যাবে। So this exchange, that is very important. This is the second steps of respiration. This gaseous exchange takes place across a very special biological membrane, and that membrane is called respiratory membrane. সো আমাদের কিন্তু এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা আমাদেরকে পড়তে হবে, এবং রেসপিরেটরি মেমব্রেন তাহলে এটা বুঝতে হলে আমাদের রেসপিরেটরি মেমব্রেনটা পড়তে হবে ভালো করে। তো সেটা আমরা আলোচনা করব পরে। তারপরে দেখেন এই যে এখন ব্লাডের মাধ্যমে গ্যাসটা ট্রান্সপোর্ট হবে, কোনটা দেখেন, অক্সিজেন লাং থেকে টিস্যু থেকে ট্রান্সপোর্ট হবে, আর কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্ট হচ্ছে টিস্যু টু দা লাং। এবং তাহলে আমাদেরকে থার্ড টপিক যে জিনিসটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড। এই কেমিক্যালগুলো অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, কোন কোন কেমিক্যাল ফর্মে ট্রান্সপোর্ট হচ্ছে, তাদের পার্শিয়াল প্রেশার কেন, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তারপরে ফাইনালি দেখেন এই সিস্টেমিক সার্কুলেশন থেকে যখন টিস্যু ক্যাপিলারিতে চলে আসলো, তখন সেখান থেকে অক্সিজেনটা চলে যাচ্ছে কোথায়, আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হয়ে সেলে চলে যাচ্ছে। আবার সেলের ভিতরে এই অক্সিজেনটাকে মেটাবলিজমে ইউজ হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা যে ফুড ম্যাটেরিয়াল গুলো খাই সেগুলোকে আলটিমেটলি সেলের ভিতরে মেটাবলাইজ করার জন্য কি লাগবে, অক্সিজেন লাগবে। অক্সিজেন হচ্ছে জ্বালানি। এই যখন মেটাবলিজম হবে, আলটিমেটলি মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট হিসেবে কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে। সো এই কার্বন ডাইঅক্সাইড আবার সেল থেকে তার যে সারাউন্ডিং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসতেছে, সেখান থেকে পালমোনারি ব্লাডে টিস্যু ক্যাপিলারিতে চলে যাচ্ছে এবং আলটিমেটলি ব্লাডে ট্রান্সপোর্ট হয়ে আবার সেই অ্যালভিওলাই হয়ে বাতাসে চলে যাচ্ছে। সো ফাইনাল যে এই যে এক্সচেঞ্জটা দেখলাম বিটুইন দ্য সেল এবং সেলের চারদিকে যে ফ্লুইড মিডিয়াম আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এইটাকে বলে হচ্ছে সেলুলার রেসপিরেশন। হ্যাঁ, বা আমরা এটাকে বলতে পারি ইন্টারনাল রেসপিরেশন। দিস ইজ এই ফাইনাল স্টেজের যে এক্সচেঞ্জটা হলো। তাহলে হোয়াট ইজ ইন্টারনাল রেসপিরেশন? এক্সচেঞ্জ অফ
অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আর গ্যাসেস বিটুইন দ্য সেল অ্যান্ড দেয়ার সারাউন্ডিং ফ্লুইড মিডিয়াম, এটাকে বলে হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। পুরা প্রসেসটাই কিন্তু একটা রেসপিরেশনের প্রসেস। আচ্ছা, তাহলে এর আগ পর্যন্ত যে সমস্ত স্টেপ বললাম সবকিছুর আমরা কি বলবো? এক্সটার্নাল রেসপিরেশনের স্টেপ অথবা ইভেন্ট বলবো। তাহলে বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন চলে যাই। দেখেন আমি যেটা বলছিলাম, পালমোনারি ভেন্টিলেশন, ইনফ্লো আউটফ্লো অফ এয়ার বিটুইন দ্য অ্যাটমসফিয়ার এন্ড অ্যালভিওলাই। তারপরে দেখেন ডিফিউশন অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন দ্য অ্যালভিওলাই এন্ড পালমোনারি ব্লাড, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ অফ রেসপিরেশন। এবং থার্ড স্টেপ হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড। অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড ফ্রম লাং টু দ্য টিস্যু আর কার্বন ডাইঅক্সাইড টিস্যু টু দ্য লাং। And then gas exchange between cells and their surrounding fluid medium. This fourth step, that is final step, is internal respiration. After that happens in the cellular level across the cytoplasmic membrane of the cell. আচ্ছা, এর আগ পর্যন্ত তাহলে প্রথম তিনটা স্টেপকে আমরা কি বলছি? এক্সটার্নাল রেসপিরেশন। ওকে, তাহলে এক্সটার্নাল রেসপিরেশনে তাহলে আমরা রেসপিরেশন কয় ধরনের পাইলাম? একটা বললাম এক্সটার্নাল রেসপিরেশন, আর একটা বলছে ইন্টারনাল রেসপিরেশন। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি আসলে এত ফাস্ট আজকে আপনারা যদি ক্লিয়ার শুনতে পান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান। কোনো অসুবিধা হচ্ছে কিনা টেকনিক্যাল, কারণ আমি তো আসলে টেকনিক্যালি খুব একটা সাউন্ড না, মোটামুটি এটা একটু শিখছি কিভাবে স্ট্রিমইয়ার্ড ইউজ করে লাইভ করা যায়। কেউ কি আমাকে একটু কনফার্ম করতে পারেন? ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট একটু শিওর হয়ে নিলাম দ্যাট ইজ এভরিথিং ইজ ওকে, সো আই ক্যান প্রসিড ফরওয়ার্ড। তাহলে মেজর যে পালমোনারি ইভেন্টগুলা, এই টোটাল প্রসেস যে ইভেন্টগুলো আমরা দেখলাম টোটালটাই কিন্তু রেসপিরেশন। তাহলে কিন্তু দেখেন আমরা রেসপিরেশনের যখন ডেফিনেশন দেব, এই চিত্রটা মাথায় আনলে কিন্তু অটোমেটিক আপনার মাথার ভিতরে ডেফিনেশনটা তৈরি হয়ে যাবে, যে যেই সমস্ত ফিজিওলজিক্যাল প্রসেস, যে সমস্ত প্রসেসের মাধ্যমে আমরা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটাকে নিয়ে টিস্যুতে সাপ্লাই দিচ্ছি, এবং যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে যে ভলেটাইল এবং কার্বন ডাইঅক্সাইড এবং আদার যে ভলেটাইল মেটাবলিক এন্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেগুলোকে যেই প্রসেসের মাধ্যমে আমরা বডি থেকে বের করে দিচ্ছি, সেই টোটাল প্রসেসটাই কিন্তু রেসপিরেশন। এইটাই কিন্তু ডেফিনেশনের মূল কথা। সো ডেফিনেশন মুখস্থ একটা গুরুত্বপূর্ণ বিষয় না, বুঝলেই হয়েছে। এখন দেখেন যে মেজর ফাংশনাল যদি আমরা পালমোনারি ইভেন্টগুলো দেখি, তাহলে দেখেন একটা বললাম পালমোনারি ভেন্টিলেশন, 2 নম্বরে বলছি রেসপিরেটরি মেমব্রেন অ্যাক্রস যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, 3 নম্বরে ব্লাডে কেমিক্যাল গুলো কি কি ফর্মে ট্রান্সপোর্ট হচ্ছে, 4 নম্বরে যে সেলুলার লেভেলে যে এক্সচেঞ্জটা হচ্ছে সেল এবং ফ্লুইড মিডিয়াম। এবং আরেকটা জিনিস আমাদেরকে পালমোনারি ইম্পর্টেন্ট ইভেন্ট, সেটা হচ্ছে এই যে ভেন্টিলেশনটার একটা আমাদের হায়ার সেন্টারের একটা রেগুলেটরি সেন্টার আছে, এটা কিভাবে রেগুলেশন হচ্ছে, মোটামুটি মোটা দাগে এই কয়টা পয়েন্ট আমাদেরকে রেসপিরেশন থেকে জানতে হবে, মেইন পয়েন্ট। এর সাথে আরো অ্যাসোসিয়েটেড কিছু জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, সো মোটামুটি এটা হচ্ছে এট এ গ্লান্স আমি বললাম। এখন আমরা রেসপিরেশনের ভিতরে ঢুকি আস্তে আস্তে করে। সো আমাদের শুরুতেই জানতে হবে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট সম্পর্কে একটা আইডিয়া লাগবে, কারণ এই যে বাতাস যাতায়াত করতেছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে। সো আমরা সবাই জানি যে দেখেন নোজ থেকে রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হচ্ছে কোথা থেকে? নোজ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায়? অ্যালভিওলাই থেকে। ইট ইজ টোটাল এক্সটেনশন। পার্টগুলো আপনারা সবাই জানেন, এটা এখন আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে নোজ থেকে টার্মিনাল ব্রঙ্কিউল এই পর্যন্ত বলে হচ্ছে কন্ডাক্টিং জোন, এবং তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাস পর্যন্ত রেসপিরেটরি জোন, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাককে দুইটা ভাগে ভাগ করে ফেললো, কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন। এখন কথা হচ্ছে কিসের ভিত্তিতে এই ডিভিশনটা আমরা করলাম? এই ডিভিশনটা করা হয়েছে আসলে গ্যাস এক্সচেঞ্জ ফাংশনের উপরে ডিপেন্ড করে, বেসিস করে আমরা এই ডিভিশনটা করব। অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের যেই জোন বা যেই পার্টে এই যে একটু আগে আমি যে দেখাইলাম যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অ্যাক্রস দ্য রেসপিরেটরি মেমব্রেন এক্সচেঞ্জ হচ্ছে, এই এক্সচেঞ্জটা যেই পার্টে হবে সেই পার্টকে আমরা বলবো ফাংশনাল জোন বলতে পারি, বা ফাংশনাল ইউনিট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, বা আমরা বলি রেসপিরেটরি জোন অথবা রেসপিরেটরি ইউনিট বলতে পারি, অথবা ফাংশনাল ইউনিট বলতে পারি। ওকে, আর যেই জোনে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না সেই জোনটাকে আমরা বলছি কন্ডাক্টিং জোন।
এখন না হওয়ার কারণ কি দেখেন, কন্ডাক্টিং জোনে আপনারা অ্যানাটমি পড়ছেন, সবাই ভালো করে জানেন যে লাইনিং এপিথেলিয়াম এখানকার যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কন্ডাক্টিং জোনে যদি খেয়াল করে দেখেন কার্টিলেজ বেশি থাকে, গবলেট সেল, মিউকাস সিক্রেটিং সাবমিউকাসাল গ্ল্যান্ড এগুলি থাকতেছে, তারপরে স্মুথ মাসেল সেল থাকে। হ্যাঁ, সো এইগুলো এখানে কিন্তু গ্যাস এক্সচেঞ্জ অ্যালাউ করবে না। কিন্তু রেসপিরেটরি জোনে দেখা যাচ্ছে আস্তে আস্তে রেসপিরেটরি যখন ট্র্যাকটা যত ডিভিশন হয়ে আরো সাব ডিভিশন হতে থাকবে, আস্তে আস্তে কার্টিলেজের পরিমাণ কমতে থাকে, স্মুথ মাসেলের পরিমাণ কমতে থাকে, মিউকাস সিক্রেটিং সেল, গবলেট সেলগুলোর পরিমাণ কমতে থাকে, এবং আলটিমেটলি রেসপিরেটরি জোনে যায় দেখা যাচ্ছে সেখানে কোনো কার্টিলেজ নাই, কার্টিলেজও নাই, স্মুথ মাসেলও নাই, এবং সেখানকার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কমাস এপিথেলিয়াম। আর কন্ডাক্টিং জোনের লাইনিং এপিথেলিয়াম কি সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটা হচ্ছে আমি অ্যাজ এ হোল বললাম, বাট আপনারা যখন অ্যানাটমি পড়বেন আরো আরো আমার চেয়ে ভালো জানেন, আপনারা যেহেতু পড়তেছেন খেয়াল করে দেখবেন এই সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম আস্তে আস্তে প্রথমে যত নিচের দিকে যাইতে থাকে, প্রথমে সিলিয়া লস হয় প্রথমে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এটা সেলগুলো ফ্ল্যাট হইতে হইতে ফ্ল্যাটেনিং হয়ে যখন টার্মিনাল ব্রঙ্কিউলের, হ্যাঁ, ব্রঙ্কিউলের এই পার্টে এসে এপিথেলিয়াম গুলো কিছুটা কিউবয়েডাল টাইপ হয়ে যায়, হ্যাঁ, এবং এরপরে একেবারে ফ্ল্যাটে সিম্পল স্কমাস, যেটা ফাংশনাল ইউনিটে থাকবে সিম্পল স্কমাস এপিথেলিয়াম। ওকে, তো যাই হোক, সো এরপরে আমরা যেটা আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই কন্ডাক্টিং জোন রেসপিরেটরি জোনে একটা ভাগ করলাম, আবার দেখা যাচ্ছে এদেরকে কিছু জেনারেশনে ভাগ করা যায়। দেখেন ট্রাকিয়া যখন প্রথমবার ডিভিশন হয়, ট্রাকিয়া ফার্স্ট যখন ডিভিশন হয় সেটা থেকে তৈরি হচ্ছে রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। ওকে, আচ্ছা, এই রাইট অ্যান্ড প্রিন্সিপাল ব্রঙ্কাস যেহেতু প্রথম ট্রাকিয়া ডিভিশন হয়ে এরা তৈরি হয়েছে, এদেরকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন, ট্রাকিয়াটাকে ধরা হয়েছে জিরো জেনারেশন। এইভাবে দেখেন আবার রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেটা আবার ডিভিশন হবে, তারপরে এইভাবে ডিভিশন হইতে হইতে এগুলো আপনারা অ্যানাটমিতে ডিটেল পড়বেন, একেবারে যখন টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত চলে আসবে এটাকে বলা হচ্ছে 16 জেনারেশন। তাহলে আরেকটা জিনিস মনে রাখতে পারেন, এই জেনারেশন অনুসারে 0 to 16 জেনারেশনকে বলা হচ্ছে কন্ডাক্টিং জোন। আর 17 জেনারেশন থেকে রেসপিরেটরি ব্রঙ্কিউল শুরু হয়, 17 থেকে একেবারে 23rd জেনারেশন দ্যাট ইজ অ্যালভিওলার স্যাক অ্যালভিওলাই, এগুলো হচ্ছে 20 একেবারে লাস্ট জেনারেশন, 23তম জেনারেশন। তাহলে 17 থেকে 23 হচ্ছে রেসপিরেটরি জোন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি যদি জেনারেশন হিসেবে খেয়াল করেন। আরেকটা জিনিস আমি এখানে বলবো, সেটা হচ্ছে এই কন্ডাক্টিং জোন এখানে যদি একটু খেয়াল করেন ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, আমার এখানে আমি দেখেন এখানে লেখা আছে যে এই পার্টে কার্টিলেজ, তারপরে সিক্রেটারি গ্ল্যান্ড, যেটা একটু আগেই বলছি, গবলেট সেল প্রিডমিনেন্ট থাকে এই পার্টটাতে, স্মুথ মাসেল একটু কম থাকে। কোন পার্টে বলছি দেখেন ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, এখানে বেশি থাকতেছে কোনটা, কার্টিলেজ বেশি থাকতেছে, সিক্রেটারি গ্ল্যান্ড বেশি থাকতেছে, স্মুথ মাসেলের পরিমাণ একটু আছে কিন্তু একটু কম থাকে। মেনলি ওইখানে তো আপনারা জানেন হায়ালিন কার্টিলেজ, সিসেট কার্টিলেজ থাকে। আচ্ছা, একটু খেয়াল করেন ব্রঙ্কিউলস থেকে, অর্থাৎ দেখেন জেনারেশন 10 জেনারেশনের পর থেকে ব্রঙ্কিউলস এবং টার্মিনাল ব্রঙ্কিউলস এই পার্টে এসে দেখেন স্মুথ মাসেল সেল প্রিডমিনেন্ট, এই পার্টটাতে স্মুথ মাসেল বেশি থাকে, এবং কার্টিলেজ এবং সিক্রেটারি গ্ল্যান্ডটা এখানে এসে কমে যায় এবং কার্টিলেজ অ্যাবসেন্ট হয়ে যায়, এখানে তেমন কার্টিলেজ থাকে না, কিন্তু ইলাস্টিক ফাইবার থাকবে। কথা বোঝা গেছে, ইলাস্টিক ফাইবার লাস্টের রেসপিরেটরির জন্যও থাকবে। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা অনেক সময় বলি না যে শ্বাসকষ্ট, ব্রঙ্কো কনস্ট্রিকশন, অনেক সময় আপনার এক্সামিনার জিজ্ঞেস করে, আস্তে বাবা বলো তো ব্রঙ্কো কনস্ট্রিকশন যদি বলি এটা কোন পার্টে হবে, তাহলে কনস্ট্রিকশন হইতে হলে তো কি লাগবে, স্মুথ মাসেল লাগবে না। এখন আমি যদি বলি রেসপিরেটরি অ্যালভিওলার কনস্ট্রিকশন হবে, এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন বলে, তাহলে কি হবে, তাহলে তো হলো না, এখানে তো স্মুথ মাসেল নাই, কিভাবে কনস্ট্রিক্ট করবে, রেসপিরেটরি ব্রঙ্কিউলও করবে না, স্মুথ মাসেল নাই। তাহলে মেইন এই যে এই পার্টটাতে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, এয়ারওয়েটা তখন এই পার্টের কারণেই কিন্তু এই যে এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, বিভিন্ন প্যাথোলজিক্যাল ডিজিজ আপনারা পড়বেন, এই জন্য এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো এখানে জানা দরকার। হ্যাঁ, সো এটাই বোঝানোর জন্য আমি আসলে এই কথাটা বলছি। আর আরেকটা জিনিস, ঠিক আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম বলার আগে যেটা বলতে চাই, কন্ডাক্টিং জোনের ব্লাড সাপ্লাই কি, ব্রঙ্কিয়াল সার্কুলেশন, ব্রঙ্কিয়াল আর্টারি আপনারা জানেন অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার ডাইরেক্ট ব্রাঞ্চ, সেখান থেকে কন্ডাক্টিং জোনে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই ব্রঙ্কিয়াল ব্লাড সাপ্লাই বা ব্রঙ্কিয়াল ব্লাড এবং কন্ডাক্টিং জোনের ভিতরে কিন্তু কোনো গ্যাস এক্সচেঞ্জ হবে না, এটা শুধু এখানে নিউট্রিশন সাপ্লাই দিবে। ওকে, কিন্তু রেসপিরেটরি জোনের সাপ্লাই কি, এখানে পালমোনারি ক্যাপিলারি, যেটা আসলে
ডিঅক্সিজেনেটেড ব্লাড এখানে এসে অক্সিজেনেটেড হবে এই জোনে। কথা বোঝা গেল? আচ্ছা, আর একটা কথা এখান থেকে বলে রাখি যে কন্ডাক্টিং জোনে যে ব্রঙ্কিয়াল আর্টারি সাপ্লাই দিল, তাই না, ব্রঙ্কিয়াল সার্কুলেশন, এখান থেকে দেখেন যে ডিঅক্সিজেনেটেড ব্লাড টিস্যু এখান থেকে অক্সিজেন ইউটিলাইজ করলো এবং যে ডিঅক্সিজেনেটেড ব্লাড সেইটা ব্রঙ্কিয়াল ভেইন হয়ে আলটিমেটলি এটা কোথায় যাবে, এটা একটু কারণ আছে, এটা বলার কারণ আমাদের ফিজিওলজিক্যাল একটু ইম্পর্টেন্স আছে। সেইটা হচ্ছে এখান থেকে ব্লাডটা এই ব্রঙ্কিয়াল ভেইন যায় ড্রেন করতে পারে, অথবা এটা পালমোনারি ক্যাপিলারির সাথে অ্যানাস্টোমোসিস করতে পারে। খেয়াল করেন এইখান দিয়ে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে, তাহলে এ যদি পালমোনারি ক্যাপিলারির সাথে অ্যানাস্টোমোসিস করে, পালমোনারি ক্যাপিলারিতে কি থাকার কথা, অক্সিজেন, ব্লাডটা কি অক্সিজেনেটেড হওয়ার কথা, কিন্তু এই পাশ দিয়ে ব্রঙ্কিয়াল সার্কুলেশন থেকে কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে এইখানে ভেজাল মিশ্রিত হয়ে গেল। ওকে, এই জন্য দেখা যাচ্ছে যে সিস্টেমিক সার্কুলেশনে এসে যেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 100 হওয়ার কথা সেখানে না থেকে 95 মিলিমিটার অফ মার্কারি, এই কারণে কমে যায়। হ্যাঁ, 104 হওয়ার কথা যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয়, যেটা আমরা পরে দেখাবো। বাট আপনি আপাতত এইটা মাথায় রাখেন যে এইখান থেকে কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে যুক্ত হচ্ছে পালমোনারি ক্যাপিলারিতে। আচ্ছা, এছাড়া পালমোনারি ভেইন গিয়ে ড্রেন করতে পারে, ব্রঙ্কিয়াল ভেইন অ্যাজাইগাস ভেইনেও ড্রেন করতে পারে। বাট সেটা আমাদের বিষয়, আমাদের হচ্ছে কিছু পরিমাণ ব্লাড এই যে পালমোনারি ক্যাপিলারি অথবা যেটা যদি লেফট অ্যাট্রিয়ামে চলে আসে, তার মানে কি ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্সার হয়ে গেল এখানে, তার মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কিছুটা কমে যাবে, যেটা 100% থাকার কথা ছিল। ওকে, সো এই যে দেখেন নর্মালি অক্সিজেনেশন হওয়ার জন্য রেসপিরেটরি জোন পালমোনারি ক্যাপিলারি হয়ে রেসপিরেটরি জোন হয়ে ব্লাডটা লেফট হার্টে আসার কথা ছিল, কিন্তু কিছু পরিমাণ ব্লাড এই যে ভিন্ন পথে বা ভিন্ন ওয়েতে আসলো, এইটাকে আসলে এই শানটাকে বলেছে অ্যানাটমিক্যাল শান। হ্যাঁ, আর ফিজিওলজিক্যাল শান, তাহলে আর একটা বিষয় আছে ফিজিওলজিক্যাল শান, সেটা পরে আলোচনা করব, আজকে আলোচনা করব না। ওকে, এখন দেখেন এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে এই ব্রঙ্কিয়াল ট্রির উপরে কি ইফেক্ট, সিম্প্যাথেটিক ব্রঙ্কো ডাইলেটেশন করবে, ওই যে যেই পার্টি স্মুথ মাসেল আছে বেশি ব্রঙ্কো ডাইলেটেশন করবে, এবং এই যে গ্ল্যান্ডগুলি আছে ব্রঙ্কিয়াল সিক্রেশন, সিম্প্যাথেটিক ব্রঙ্কিয়াল সিক্রেশন কমাই দিবে, আর প্যারাসিম্প্যাথেটিক ব্রঙ্কো কনস্ট্রিকশন এবং সিক্রেটোমোটর মানে ব্রঙ্কিয়াল সিক্রেশনটা বাড়াই দিবে। আপাতত এইটুক মনে রাখেন, দিস ইজ দ্য অটোনমিক ইফেক্ট। আর অটোনমিক নার্ভাস সিস্টেম তো যখন পড়বেন তখন তো আরো ভালো বুঝবেন। আচ্ছা, এখন দেখেন রেসপিরেটরি প্যাসেজের যদি আমরা আগে ফাংশনাল ডিভিশন করছি, অ্যানাটমিক্যালি বা ক্লিনিক্যালি একটা করতে পারেন, সেটা আছে ভোকাল কর্ড পর্যন্ত, আপার উপর পর্যন্ত আমরা বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, নোজ টু দা ভোকাল কর্ড, আর ভোকাল কর্ডের নিচের থেকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো এখানে আর বেশি কথা বলার দরকার নাই। এছাড়া রেসপিরেটরি অ্যাপারেটাসের সাথে আরো দেখেন থোরাসিক ক্যাভিটি এবং অ্যাসোসিয়েটেড স্কেলিটাল মাসেল এবং মাসেলস অফ রেসপিরেশন, এগুলো আমাদেরকে পড়াশোনা করতে হবে কারণ তারা রেসপিরেশনের সাথে রিলেটেড। আচ্ছা, ক্লিনিক্যালি কেন ইম্পর্টেন্ট আমরা বলি, অনেক সময় শুনবেন যে ডাক্তাররা বলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সেইটা হচ্ছে যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয় সেটা ইউআরটিআই, হ্যাঁ, আর লোয়ার রেসপিরেটরি এলআরটিআই। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই ফাংশনাল ডিভিশন। আমি অলরেডি বলে ফেলছি, দেখেন কন্ডাক্টিং জোন, নোজ টু টার্মিনাল ব্রঙ্কিউল, দ্যাট ইজ এখানে কার্টিলেজ কি থাকে, মোটামুটি 10 জেনারেশন পর্যন্ত কার্টিলেজ থাকে। হ্যাঁ, এবং রিসিভ এই ব্লাড সাপ্লাই রিসিভ করতেছে কোথা থেকে, ব্রঙ্কিয়াল সার্কুলেশন থেকে। ওকে, এইখানে এই যে কন্ডাক্টিং জোন, যেহেতু এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, এই জন্য এটার আরেকটা নাম দিতে পারেন ডেড স্পেস, এবং এই ডেড স্পেসে 150 ml এয়ার থাকে। হ্যাঁ, এই এয়ারটাকে বলা হয় ডেড স্পেস এয়ার ভলিউম। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা নর্মাল কোয়াইট ইন্সপিরেশনের সময় 500 ml বাতাস আমরা ইনহেল করি, এই 500 ml এর ভিতরে 150 ml থেকে যাচ্ছে কন্ডাক্টিং জোনে, যেটা ডেড স্পেস এয়ার হিসেবে, যেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জে টেক পার্ট করছে না বা পার্টিসিপেট করছে না। তাহলে বাকি যে 350 ml, এই 350 ml এয়ার কি, যেটা গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে যাবে এবং তারা গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করবে। ওকে, তাহলে এই 350 ml, তাহলে আমি যদি বলি প্রতি মিনিটে কতটুকু এয়ার গ্যাসিয়াস এক্সচেঞ্জে টেক পার্ট করবে বা পার্টিসিপেট করবে, সেইটাকে বলে অ্যালভিওলার ভেন্টিলেশন। তাহলে আপনাকে কি করতে হবে, টাইডাল ভলিউম 500 থেকে 150 বাদ দিবেন,
তাহলে থাকে 350 গুণ রেসপিরেটরি রেট, যা পাবেন হয়তো সম্ভবত 4.2 লিটার হবে, অঙ্ক ভুলে গেছি, আপনারা ক্যালকুলেশন করে নিয়েন। দেখ ওটা আমরা পরে পড়বো। এখন কথা হচ্ছে এই কন্ডাক্টিং জোন বা ডেড স্পেসের ফাংশন কি। দেখেন এটা সিম্পলি একটা কন্ডুইট বা এয়ার প্যাসেজ হিসেবে কাজ করতেছে। ক্যারি বা কন্ডাক্ট এয়ার টু দ্য সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ। এই যে এনভায়রনমেন্ট থেকে এয়ারটাকে একটা প্যাসেজের মধ্যে দিয়ে যায়, আলটিমেটলি গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে যাচ্ছে, তো একটা কন্ডুইট হিসেবে কাজ করতেছে বা এয়ার কন্ডাকশন করতেছে। 2 নাম্বার কথা হচ্ছে রিজার্ভার অফ দ্য এয়ার, এখানে এয়ারটা রিজার্ভ করে রাখতে পারতেছে। 3 নাম্বার কথা হচ্ছে দেখেন ফিল্টার, একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন, ফিল্টার করতে পারে, কিন্তু ফিল্টারিং ফাংশন। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেই সমস্ত ডাস্ট পার্টিকেলের সাইজ 5 মিলিমিটারের কম এরা ইনহেলেশন হবে, এর বেশি হলে নাকেই আটকায় যায়, এর হলে যদি এর যে সাইজ ডাস্ট পার্টিকেলের সাইজ 5 মিলিমিটারের চেয়ে কম হয়, সেটা আপনার ইনহেলেশনের মাধ্যমে এটা রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করবে। ওকে, আচ্ছা এখন বলি যেই সমস্ত ডাস্ট পার্টিকেলের সাইজ 2 to 5 মিলিমিটার অফ মার্কারি, তাদেরকে কি হবে দেখেন, ওই যে আপনার যে কন্ডাক্টিং জোনের লাইনিং এপিথেলিয়াম সিডু স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এই কলামনার এপিথেলিয়ামের সিলিয়া দিয়ে সিলিয়ারি বিটিং বা সিলিয়ারি রিজেকশন কারেন্টের মাধ্যমে এই ডাস্ট পার্টিকেল গুলোকে আলটিমেটলি স্নিজিং অথবা কফিং এর মাধ্যমে কি এইটা এক্সেল হয়ে যাবে। সো কত সাইজের বললাম, 2 to 5 মিলিমিটার সাইজের। আচ্ছা এর চেয়ে যারা ছোট, যাদের যে সমস্ত ডাস্ট পার্টিকেলের সাইজ লেস দেন 2 মিলিমিটার 1 মিলিমিটার, লেস দেন 1 মিলিমিটার, তারা কিন্তু আর এই সিলিয়ারি রিজেকশন কারেন্ট দিয়ে বাইরে যেতে পারতেছে না, তারা আলটিমেটলি আপনার অ্যালভিওলাইতে গিয়ে সেটেল ডাউন হবে এবং ওইখানে প্যাথোলজিক্যাল প্রসেস শুরু হবে, বিভিন্ন ইমিউনোলজিক্যাল রিয়াকশন হবে এবং ডিজিজ হবে। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট ফাংশন এই কন্ডাক্টিং জোনে, তারা কিন্তু ফিল্টার হিসেবে কাজ করতেছে এবং এইখানে যে মিউকাস লাইনিং থাকে, হ্যাঁ এখানে যে ফ্লুইড লাইনিং, সেটা হিউমিডিফিকেশন করতেছে, বাতাসটাকে ওয়ার্মিং ইফেক্ট আছে। আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে কন্ডাক্টিং জোনের যে ফ্লুইড লাইনিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফ্লুইডটা নর্মালি থিন ফ্লুইড থাকে, কিন্তু এটা যদি কোনো কারণে থিক হয়ে যায়, তখনই কিন্তু স্টিকি হয়ে যায়, তখনই কিন্তু এই যে সিলিয়ারি বিটিং যে মেকানিজম সেইটা ডিস্টার্ব হবে এবং সেইখানে ডিজিজ প্রসেস, বিভিন্ন ইনফেকশন ইনফ্লামেশন হয়ে কিন্তু লাঙের 12টা বাজবে। এইরকম একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস নামে একটা ডিজিজ আছে। হ্যাঁ নর্মালি এখানে যে একটা মিউকাস ফ্লুইড সিক্রেটিং যে সেলগুলো আছে, এখানে ক্লোরাইড চ্যানেল থাকে। এই ক্লোরাইড চ্যানেলের ডিফেক্টের কারণে ক্লোরাইড সিক্রেশন হইতে পারে না, না হলে সেলের ভিতরে ক্লোরাইড থেকে সেখান থেকে সোডিয়ামও কি করে যায়, সেলের ভিতরে ঢুকে যায়, তাহলে সোডিয়ামের সাথে পানিও ঢুকে যাবে সেলের ভিতরে, তাহলে যে লাইনিং যে ফ্লুইড সেইখানে এয়ারওয়েটা কি হয়ে যাবে, ডিহাইড্রেটেড হয়ে যাবে। পানি যদি সব সেলের ভিতরে ঢুকে পড়ে, তাহলে লাইনিং যে ফ্লুইড লাইনিং সেখানে কিন্তু ডিহাইড্রেশন হবে, সেখানে থিক হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে এবং তখনই কিন্তু এখানে ইনফেকশন ইনফ্লামেশন হবে। যা হোক, এটা এখন আমি এতদূর বলে ফেললাম আর কি, এগুলো আপনাদের জন্য খুব একটা মনে রাখার দরকার নাই। আচ্ছা আরেকটা হচ্ছে আপনারা এটা নন স্পেসিফিক ডিফেন্স ফাংশন হিসেবে কাজ করতেছে, যেমন ডাস্ট, অলরেডি বলছি ডাস্ট, ব্যাকটেরিয়া, হার্মফুল এজেন্ট, এগুলোকে কি করবে, রিমুভ করবে। আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ তো সেটা কি গেছে, ফ্যাগোসাইটোসিস করতে পারে। আচ্ছা আমি আরেকটু ইনফরমেশন এখানে দিছি যে কার্টিলেজ, এই যে আপনি দেখলেন কন্ডাক্টিং জোনে যে কার্টিলেজ আছে, এই কার্টিলেজের কাজটা হচ্ছে প্রিভেন্ট কোলাপস অফ দিস এয়ারওয়ে ডিউরিং এক্সপিরেটরি কম্প্রেশন। দেখেন আমরা যখন এক্সপিরেশন করি, অর্থাৎ এটা কেন দরকার, পরবর্তীতে আপনার ডিজিজ প্রসেস গুলো বুঝতে গেলে এটা না বুঝলে সমস্যা হবে। এই কার্টিলেজ গুলো আমরা যখন এয়ারটাকে এক্সপায়ার করব, দেখেন আমাদের চেস্টলটা কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে। এই কম্প্রেশনে যদি আপনার এই কন্ডাক্টিং যে এয়ারওয়ে আছে সেটা যদি কম্প্রেসড হয়ে যায়, তাহলে কিন্তু বাতাস কি হইতে পারবে না, বের হইতে পারবে না, হ্যাঁ ট্র্যাপড হয়ে যাবে। এইটা এই জন্য কার্টিলেজটা কি করতেছে, প্রিভেন্ট কোলাপস অফ দিস এয়ারওয়ে ডিউরিং এক্সপিরেটরি কম্প্রেশন। আর ব্রঙ্কিওলে আবার কার্টিলেজ থাকে না, তবে তাহলে আপনি বলতে পারেন স্যার তাহলে তো ব্রঙ্কিয়াল কোলাপস করার কথা। হ্যাঁ কিছু কিছু ব্রঙ্কিয়াল কোলাপস করে, সেটা পরে বলতেছি। তবে এখানে একটা সাপোর্ট আছে যে ইলাস্টিক টিস্যু অফ দ্য লাং প্যারেনকাইমা, সে কিছুটা ট্র্যাকশন দিয়ে রাখে যাতে একেবারে কোলাপস না হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে যদি এই ইলাস্টিক টিস্যু কোনো ডিজিজের কারণে নষ্ট হয়ে যায়, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, হ্যাঁ তাহলে কিন্তু এই পাশে সাপোর্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনি যখনই এক্সপ্রেশন করতে যাবেন,
তখনই এই স্মল এয়ারওয়ে গুলো কোলাপস করে যাবে, এয়ারওয়ে বন্ধে বাতাস বের হইতে পারবে না। অর্থাৎ নরমালি আপনার যে পরিমাণ বাতাস লাঙে নরমালি 1200 ml এয়ার ট্র্যাপড হয়ে থাকে, 1200 ml এয়ার লাং থেকে বের হতে পারে না। কিন্তু যখন এইখানে কোনো গন্ডগোল হবে, ইলাস্টিক টিস্যু নষ্ট হয়ে যাবে, কার্টিলেজ নষ্ট হয়ে যাবে, তখন এই বেশি পরিমাণ এয়ার ভিতরে ট্র্যাপড হয়ে যাবে, অল্প এয়ার বের হবে, কারণ বের হওয়ার সময় এক্সপিরেটরি ফোর্সে আগেই এয়ারওয়ে ক্লোজ হয়ে যাবে, তাহলে বাতাস বের করতে পারবে না। ওকে, দ্যাট ইজ, এটা এত কিছু মাথায় রাখার কোনো দরকার নেই, আমি জাস্ট একটু বললাম, আপনি ফাংশন গুলো মনে রাখেন, তবে এগুলো যখন ডিজিজ করতে যাবো তখন একটু লাগবে। আচ্ছা, রেসপিরেটরি জোনের ফাংশন আমার বলা শেষ। 17 থেকে 23 জেনারেশন পর্যন্ত কি বলছি, অথবা টার্মিনাল রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত আমরা রেসপিরেটরি জোন বলছি, তাই না? ওকে, এটার মেইন কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ ফাংশন। রেসপিরেটরি ইউনিটও আমার পড়ানো শেষ, খেয়াল করেন এই ফাংশনাল ইউনিট, এটাই তো আমরা কি বলছি যে রেসপিরেটরি জোন, সেটাই রেসপিরেটরি ইউনিট। সো ফাংশনাল ইউনিট অফ দ্য লাং হোয়ার গ্যাস এক্সচেঞ্জ টেকস প্লেস ইজ কল্ড লাং ইউনিট। এবং এটার কম্পোনেন্ট কি আছে অলরেডি আপনারা জানেন, আমি দেখেন পার্টের নাম লিখছি এবং সাইডে তাদের জেনারেশনও লেখা আছে। রেসপিরেটরি ব্রঙ্কিউল মানে 17 থেকে 19 জেনারেশন, অ্যালভিওলার ডাক 20 থেকে 22 জেনারেশন, অ্যাট্রিয়া 23 জেনারেশন এবং অ্যালভিওলার সাকো 23 জেনারেশন। যাই হোক, এত আপনার মনে রাখা লাগবে না, আপনি জেনারেশন মনে রাখবেন 17 থেকে 23 জেনারেশন এই পর্যন্ত হচ্ছে রেসপিরেটরি ইউনিট। ওকে, এখন আমাদের অ্যালভিওলাসের মধ্যে 3টা ইম্পর্টেন্ট সেল আছে। আমরা বলি টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 গ্র্যানুলার অ্যালভিওলার নিউমোসাইট এবং টাইপ 3 সেল, যেটাকে আসলে আমরা পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলি। এখন টাইপ 1 নিউমোসাইট যেটা, হ্যাঁ, সেটাকে আমরা বলি সিম্পল স্কোমাস এপিথেলিয়াম। সিম্পল স্কোমাস এপিথেলিয়াম থাকার সুবিধা হচ্ছে, আপনারা যদি অ্যানাটমি হিস্টোলজি পড়ে থাকেন, এটার একটা ফাংশন হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ অ্যালাউ করে, তাই না? নাকি? আচ্ছা, গ্যাস এক্সচেঞ্জ অ্যালাউ করে। সো যেহেতু এটা এখানে সিম্পল স্কোমাস থাকার কারণে এখানে গ্যাস এক্সচেঞ্জ হতে পারতেছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যেহেতু এটা গ্যাস এক্সচেঞ্জ এরিয়া, এই সিম্পল স্কোমাস এপিথেলিয়ামটা 95% অফ দ্য অ্যালভিওলার এপিথেলিয়াল সারফেসের 95% এরিয়াই কি এইটা কভার করবে। ওকে, আচ্ছা, টাইপ 2 গ্র্যানুলার নিউমোসাইট, এইটার কাজ হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করা। তবে এইটা 60% সেল এই টাইপ 2 নিউমোসাইট থাকে, তবে এইটা গ্যাস এক্সচেঞ্জ এরিয়ার মাত্র 5% এরিয়াকে কি করবে, কভার করবে। ওকে, এবং এটা হচ্ছে সেপ্টাতে থাকে, অর্থাৎ দুইটা অ্যালভিওলার যে সংযোগ স্থল সেই জায়গাতে বেশি থাকবে, কারণ অন্য জায়গায় যেখান থেকে গ্যাস এক্সচেঞ্জ হয় ওইখানে যদি এই টাইপ 2 সেল থাকে তাহলে তো গ্যাস এক্সচেঞ্জ কি হবে, ইম্পেয়ার্ড হবে। আর একটা আছে টাইপ 3, যেটা আপনারা সবাই জানেন অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যেটা ফ্যাগোসাইটোসিস করবে। ওকে, এইবার চলে যাই আমরা ডেড স্পেস সম্পর্কে। আসলে আমি বেশ কথা বলে ফেলছি, কন্ডাক্টিং জোন মানে ডেড স্পেস, এগুলো আমি আর ডিটেল যাব না। ডেড স্পেসে 150 ml এয়ার থাকতেছে। আমি আসলে যে জিনিসটা পড়ানোর জন্য আগ্রহী সেই জায়গাটা এখন আসতে পারি নাই। তো ডেড স্পেস দুই ধরনের, অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস, তাই না? ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস নন ফাংশনাল অ্যালভিওলার স্পেস। নরমালি অ্যানাটমিক্যাল ডেড স্পেস আমরা জানি 150 ml, এর সাথে নন ফাংশনাল অ্যালভিওলার স্পেস বলতে আসলে আমরা যেটা বুঝি যে আমাদের নরমালি আমরা ধরে নেই যে একদম হেলদি ইন্ডিভিজুয়ালে সব অ্যালভিওলাই গুলোই কি ফাংশনাল, বা যতটুকু নন ফাংশনাল আছে সেটা খুবই নন সিগনিফিকেন্ট বা ইনসিগনিফিকেন্ট। এই জন্য আমরা ধরে নেই যে বাতাসটা রেসপিরেটরি জোনে যাচ্ছে পুরোটাই গ্যাস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতেছে, এই জন্য এই ভ্যালুটাকে আমরা হেলদি পারসনে 0 ধরি। কিন্তু কোনো কারণে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনে যদি আপনার অ্যালভিওলাই ড্যামেজ হয়, হ্যাঁ, কিছু কিছু ডিজিজ আছে বা স্মোকিং, বিভিন্ন কারণে অ্যালভিওলাই নন ফাংশনাল হয়ে যেতে পারে, তাহলে ওই নন ফাংশনাল অ্যালভিওলাইতে যে ভেন্টিলেশনটা এয়ারের যাতায়াত, সেটা তো গ্যাস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারতেছে না। সো ওইটা ওয়েস্টেড হচ্ছে, এই জন্য আমরা বলি ওয়েস্টেড ভেন্টিলেশন। তখন ওই এয়ারটা যোগ হবে, তখন কি হবে, তার মানে ডিজিজ কন্ডিশনে এই ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা বেড়ে যাবে। সো দ্যাট ইজ নট, দ্যাট ইন্ডিকেটস ইউর ব্যাড কন্ডিশন অফ ইউর লাং। সো আমি যদি বলি যে হেলদি পারসনে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইজ ইকুয়াল অ্যানাটমিক্যাল ডেড স্পেস, ফাংশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন, ইট ইন্ডিকেটস অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য লাং, লাংয়ের কন্ডিশন সম্পর্কে আপনাকে। যদি আপনি দেখেন
ফিজিওলজিক্যাল ডেড স্পেস 150 ml আছে, তার মানে লাং ভালো আছে। কিন্তু যদি কোনো কারণে এটা বেড়ে যায়, তার মানে বুঝতে হবে আপনার কিছু ভেন্টিলেশন ওয়েস্টেড হচ্ছে, তার মানে অ্যালভিওলার ড্যামেজ হয়েছে, কিছু নন ফাংশনাল এরিয়া তৈরি হয়েছে, ঠিক আছে। সো দ্যাট ইন্ডিকেটস ব্যাড কন্ডিশন। আরেকটা হচ্ছে ইট ইন্ডিকেটস ভেন্টিলেশন পারফিউশন রেশিও। এইটা আমরা পরে আলোচনা করব, ভেন্টিলেশন পারফিউশন রেশিও আপাতত মাথায় রাখেন। আর এই ডেড স্পেস এয়ার ভলিউম বের করার জন্য একটা সূত্র আছে, আমি সূত্র ডিটেলে যাব না। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে বোর ইকুয়েশন, যে ইকুয়েশনটার মাধ্যমে আমরা এই ডেড স্পেস এয়ার ভলিউমটাকে ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ, এখানে সেই ইকুয়েশনটা দেখানো হয়েছে। আর একটা পদ্ধতিতে বের করা যায়, সেটা হচ্ছে হিলিয়াম ডাইলুশন মেথড বা গ্যাস ডাইলুশন মেথড। এখানে ভিডি মানে হচ্ছে ডেড স্পেস এয়ার ভলিউম, ওকে। আর ভিটি মানে হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কত আমরা জানি, মাইনাস এইটাকে বলা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইন এক্সপায়ার্ড এয়ার, অর্থাৎ এক্সপায়ার্ড এয়ারে আমাদের পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা মেজার করতে হবে। আর ভিটিতে তো টাইডাল ভলিউম বলছি, ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইন আর্টারিয়াল ব্লাড। এইখানে যদি আপনি যদি আর্টারিয়াল ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসারটা মেজার করতে পারেন, এইখানে ভ্যালুগুলো বসাইলে আপনি ডেড স্পেস এয়ার ভলিউম পেয়ে যাবেন। ফাংশন অফ দ্য লাং, সবচেয়ে ওয়ান অফ দ্য মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বা যেটা খুব দরকারি, সেটা আমরা সবাই জানি রেসপিরেটরি ফাংশন। রেসপিরেটরি ফাংশনের ভিতরে মেইনলি লাংয়ের এখানে যে ভেন্টিলেশনটা, আর একটা হচ্ছে লাংয়ে যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, যে লাং অ্যালভিওলাই এবং যে পালমোনারি ব্লাড, এইটা হচ্ছে রেসপিরেটরি ফাংশন। আর বাকি যে ফাংশনগুলি আছে সেটাকে আমরা কি করব, নন রেসপিরেটরি ফাংশন। অনেক সময় এক্সামিনাররা আপনাকে একটু ভড়কে দেওয়ার জন্য দেখা গেল হঠাৎ করে জিজ্ঞেস করলো নন রেসপিরেটরি ফাংশন গুলো বলেন তো। হ্যাঁ, নন রেসপিরেটরি, অথবা পরীক্ষায় রিটেনে চলে আসতে পারে নন রেসপিরেটরি ফাংশন কি কি আছে। তো ঘাবড়ানোর কিছু নাই, আমরা তো অলরেডি পড়ে ফেলছি। দেখেন, একটা হচ্ছে ডিফেন্স ফাংশন, এই যে মিউকোসিলিয়ারি রিজেকশন বা মিউকাস লাইনিং আছে, এগুলো সবই আপনার কি করতেছে, একটা ডিফেন্সিভ ডাস্ট পার্টিকেল বা ভাইরাস ফরেন পার্টিকেল থেকে আপনাকে একটা প্রোটেকশন দিচ্ছে। এছাড়া যে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে যে সিক্রেশন, সেখানে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট থাকে, যেমন ইমিউনোগ্লোবুলিন এ, কালেকটিন, ডিফেন্সিন, হ্যাঁ, এগুলা সিক্রেশনে থাকে এবং এটা অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। এটা একটু জানা দরকার, এই কারণে অনেক সময় এমসিকিউতে থাকতে পারে যে ফলোইং ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর দ্য ডিফেন্স মেকানিজম অফ দ্য লাং, সেখানে নিচে এইগুলো দিয়ে দিল। বা ফলোইং অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স প্রেজেন্ট ইন রেসপিরেটরি সিক্রেশন দিয়ে বিভিন্ন সাবস্টেন্স দিয়ে দিল। এই জন্য এগুলো একটু জানতে হবে যাতে আপনি ট্রু ফল দাগাইতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে পালমোনারি সার্কুলেশনে ফিব্রিনোলাইটিক সিস্টেম থাকে, খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে কোনো মাইক্রো ক্লট বা থ্রোম্বাই এখানে আসেও, এই ফিব্রিনোলাইটিক সিস্টেমের মাধ্যমে সেটাকে ডেসিলেশন করে দিবে। হ্যাঁ, সো আপনি এটা বলতে পারেন ব্লাডটা এখানে গিয়ে কিন্তু কোনো ধরনের যদি আনডিউ কোনো থ্রোম্বাই চলে যায়, সেইটাকে এখানে গিয়ে লাইসিস হয়ে যাচ্ছে, কারণ এখানে যদি লাইসিস না হয় সেইগুলো গিয়ে বিভিন্ন মাইক্রো সার্কুলেশনে গিয়ে অবস্ট্রাকশন করে ঝামেলা করতে পারে। ওকে, সো এখানে সৃষ্টিকর্তা আপনাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে দিছে। আচ্ছা, এখন দেখেন আরেকটা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স তো ডেফিনেটলি করবে, কারণ কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন ব্লাডে আপনারা তো জানেন এটার উপরে পিএইচ ডিপেন্ড করছে, এগুলো এখন আমি ডিটেল আলোচনা করব না। বডি টেম্পারেচার রেগুলেশন করতেছে, কারণ আপনি যে এই যে এক্সেলেশন করতেছেন এর কারণে কিছু ইভাপোরেশনের মাধ্যমে ফ্লুইড যেমন লস হচ্ছে, তার সাথে কিছু ল্যাটেন্ট হিটও লস হচ্ছে। তার মানে বডি টেম্পারেচারও যেমন রেগুলেশন করতেছে, ওয়াটার ব্যালেন্সে হেল্প করতেছে। আর একটা তো আপনারা জানেন যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে ব্লাড প্রেশার রেগুলেশনের একটা এনজাইমের নাম করছেন অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, সেটা কিন্তু এইখানে যে পালমোনারি ক্যাপিলারি ওয়ালের থেকে সিক্রেশন হয়। সো ব্লাড প্রেশার রেগুলেশনে হেল্প করতেছে, বিভিন্ন হরমোনাল সাবস্টেন্স রিলিজ করতেছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাসিটাইলকোলিন, সেরোটোনিন, এগুলা। আচ্ছা, এখন আমি মোটামুটি কিছু আসল কথা বলা শেষ, এখন আপনি আসেন রেসপিরেশনের ডেফিনেশন। আমার মনে হয় না এখন এই ডেফিনেশন আমার পড়ে শোনানোর দরকার আছে, যে এই প্রক্রিয়ায় এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন টিস্যুতে যাবে এবং টিস্যু থেকে যে কার্বন ডাই অক্সাইড যে প্রক্রিয়ায় বডি থেকে এলিমিনেট হবে, সমস্ত প্রক্রিয়াকে আসলে রেসপিরেশন বলে, যেটা আমরা দেখছি। টাইপস অফ রেসপিরেশন দেখেন, আমি এক্সটার্নাল বলছিলাম, ইন্টারনাল, অ্যাবজর্পশন অফ অক্সিজেন এন্ড রিমুভাল অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য বডি অ্যাজ এ হোল, এটাকে আমরা এক্সটার্নাল বলছি, ওই 3 নম্বর স্টেপ পর্যন্ত। আর 4 নম্বর স্টেপটা কি, ইন্টারনাল রেসপিরেশন। ডেফিনেশন মিলাই নেন, দেখবেন শুরুতে আমার এটা পড়া হয়ে গেছে। আচ্ছা, ভাইবার সময় খুবই গুরুত্বপূর্ণ, ফেজ অফ রেসপিরেশন কি আছে, দুইটা ফেজ, তাই না? আমরা যে ইনহেলেশন আর একটা হচ্ছে এক্সহেলেশন বা ইনস্পিরেশন অথবা এক্সপিরেশন বলি, তাই না? সো ইট ইজ দ্য ফেজ ডিউরিং হুইচ এয়ার এন্টার্স ইনটু দ্য লাং ফ্রম অ্যাটমসফিয়ার,
এন্ড এটাকে সাথে সাথে এক্সামিনার জিজ্ঞেস করবে এটা কি অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস, আপনি বলবেন ইনস্পিরেশন অ্যাক্টিভ প্রসেস। সাথে সাথে প্রশ্ন করবে কেন অ্যাক্টিভ প্রসেস বললা, কারণ এই বাতাসটা অটোমেটিক ঢুকবে না, আপনাকে রেসপিরেটরি মাসেলের সাহায্য নিয়ে কন্ট্রাকশন করে আপনাকে এয়ারটাকে ইনহেল করতে হবে, যেই মেকানিজম আমরা পরে দেখব। তার মানে মাসেল কন্ট্রাকশন, ইট রিকোয়ার্স মাসেল কন্ট্রাকশন, এই জন্য এটাকে অ্যাক্টিভ প্রসেস বলছি। এটা ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড। বোঝা গেল? আচ্ছা, এক্সপিরেশন কি? এক্সপিরেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস। কেন প্যাসিভ প্রসেস? নরমাল কোয়াইট এক্সপিরেশনের জন্য কোনো ধরনের মাসেল কন্ট্রাকশনের দরকার হয় না, আপনাকে কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করা লাগবে না, এইটা অটোমেটিক্যালি হবে। কেন হবে? কারণ আপনার লাং আসলে একটা বেলুনের মতো, বেলুনের যেমন ইলাস্টিক রিকয়েল, বেলুনকে স্ট্রেচ করা হয়, অর্থাৎ বেলুন যখন আপনি ফুলাইতে যান তাহলে খেয়াল করেন আপনাকে বাতাসটা ব্লো করে জোর করে ফোর্স অ্যাপ্লাই করতেছে, আপনার বাককাল মাসেল মানে কন্ট্রাকশন করে আপনি এয়ারটাকে কি করছেন, পুশ করতেছেন। কিন্তু বাতাসটা যখন ছেড়ে দেন তখন কি বেলুনের বাতাসটাকে অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে, আপনাকে কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করা লাগছে না। লাংও ডিউরিং কোয়াইট এক্সপিরেশন এটা অটোমেটিক্যালি ইট উইল রিকয়েল ব্যাক টু ইটস ইনিশিয়াল রেস্টিং কন্ডিশন এন্ড এক্সপায়ার দ্য এয়ার। এই জন্য বলা হচ্ছে এক্সপিরেশন এটা প্যাসিভ প্রসেস, এটার ডিউরেশনটা একটু বেশি, 3 সেকেন্ড। কেন প্যাসিভ বলেন? ডাজ নট ইনভলভ মাসেল ইন দ্য কোয়াইট এক্সপিরেশন and it occurs due to only elastic recoil tendency of the lung tissues. আমার মনে হয়। আচ্ছা, মাসেলস অফ রেসপিরেশন এইগুলা হচ্ছে আপনারা পড়ে নিয়েন, এইগুলো আসলে বলার কিছু নাই। লাগবে হচ্ছে কোয়াইট ইনস্পিরেশনে কি লাগবে এইটা ভোলা যাবে না, দা ডায়াফ্রাম, দা ডায়াফ্রাম, দা ডায়াফ্রাম, এবং এখানে নার্ভ সাপ্লাইটা মনে রাখতে হবে ডায়াফ্রামে, কারণ ঝামেলা আছে, লেবার্ড ব্রেথিং একটা টার্ম আছে, পড়তে হবে। আচ্ছা, আর ইনস্পিরেশনের জন্য ই ফর আই, তার মানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল ফর ইনস্পিরেশন। আর ফোর্সফুল ইনস্পিরেশন যদি করতে যান তাহলে আপনাকে আরো কিছু অ্যাক্সেসরি মাসেলকে ইউজ করতে হবে, যেমন স্টার্নোক্লিডোমাস্টয়েড, অ্যান্টেরিয়র সেরেটাই, স্ক্যালেনাই এবং পেক্টোরালিস মেজর মাসেল। ওকে, কোয়াইট এক্সপিরেশনের প্যাসিভ প্রসেস, নরমাল কোয়াইট এক্সপিরেশনের জন্য কোনো মাসেল লাগে না, ডিউ টু ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে হবে। আর ফোর্সড এক্সপিরেশনের জন্য আপনাকে অ্যাক্সেসরি মাসেল ইউজ করতে হবে। এখানে আই ফর ই, তার মানে এক্সপিরেশনের জন্য ইন্টারনাল ইন্টারকোস্টাল হলো, অ্যাবডোমিনাল রেকটাই, দ্যাট ইজ রেকটাস অ্যাবডোমিনিস। আরেকটা হচ্ছে আপনারা অ্যানাটমি ভালো পড়েন সম্ভবত ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক, হ্যাঁ এটাও মনে হয় এখানে ভূমিকা আছে, তবে মেইনলি হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। দেখবেন জোর করে আপনি যখন ফোর্সফুল এক্সপিরেশন করতে যাবেন দেখবেন আপনার পেটটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, কারণ ওই রেকটাস অ্যাবডোমিনিস কন্ট্রাক্ট করতেছে। আচ্ছা, চেস্ট হলের মুভমেন্ট ডিউরিং রেসপিরেশন। আপনারা কি আছেন কিনা? আচ্ছা, এখানে মেইনলি চেস্ট হলের দুই ধরনের মুভমেন্ট হবে, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট আর একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। বাকেট হ্যান্ডেল মুভমেন্টসটা হচ্ছে মেইনলি দেখেন এটা আপওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস মুভমেন্ট অফ দ্য মিডল পোর্শন অফ দ্য রিবস ফ্রম 7 to 10th রিব। এটা হচ্ছে বালতি বা বাকেটের যে হ্যান্ডেলটা আছে না, এর হ্যাঁ সাইড টু সাইড এটা হবে কিছুটা আপওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস। তাহলে কি হবে, যখন এই বাকেট হ্যান্ডেল মুভমেন্টের সময় চেস্ট বা থোরাসিক ক্যাভিটির ট্রান্সভার্স ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটারটা ইনক্রিজ করতেছে। ওকে, আচ্ছা, এইটা মেইনলি হচ্ছে দ্যাট ইজ ইনক্রিজ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য চেস্ট ক্যাভিটি। আর পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা হচ্ছে দেখেন ওই পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা কিরকম, যেটা হচ্ছে যদি সিপিআর দিতে দেখছেন তো চেস্টের উপরে একেবারে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে মুভমেন্টটা হয়, অর্থাৎ স্টার্নামটা উপর নিচে ওঠানামা করতেছে, সো দ্যাট উইল চেঞ্জ দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য চেস্ট ওয়াল ক্যাভিটি। আমি ছাত্রদেরকে মজা করে বলি যে চেস্ট ওয়ালের মুভমেন্ট যদি ভালো বুঝতে চাও তাহলে কি করতে হবে, বাংলা সিনেমা নায়িকারা দৌড়াদৌড়ি করার পরে যখন রেসপিরেশন নাই তখন একটু যদি খেয়াল করো তাহলে চেস্ট ওয়ালের মুভমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। বাকেট হ্যান্ডেল মুভমেন্ট না পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। ওকে, ডোন্ট মাইন্ড, আমি জাস্ট মজা করে এটা বললাম আর কি। এমনিতে ফিমেলের রেসপিরেশনের মুভমেন্টটা এটা প্রমিনেন্ট, বোঝা যায় ভালো, মেলে আসলে বোঝাটা একটু টাফ। আচ্ছা, এইখানে আমি ছবির মাধ্যমে আমি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট দেখানো হয়েছে, আমার মনে হয় আপনারা এখন বুঝে ফেলাইছেন। এটা সময় নষ্ট করব না,
আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। কানেকশনে কোনো প্রবলেম হলো? আচ্ছা, আজকে আসলে যেই জিনিসটা আসলে পড়ানোর জন্য আমি অপেক্ষা করতেছি, বা আসলে এতক্ষণ যা পড়াইছি এগুলো কোনো পড়ানো না, হ্যাঁ, এগুলো আপনি নিজেও পড়তে পারবেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রেসপিরেটরি মেকানিক্স বা মেকানিজম অফ রেসপিরেশন, ইনস্পিরেশন, এক্সপিরেশনের মেকানিজম বুঝতে হইলে কিছু কয়েকটা বেসিক জিনিস আগে আমাদেরকে বুঝতে হবে। এইটা বুঝলে আমরা নেক্সট ক্লাসে রেসপিরেশনের মেকানিজম সব খুব ইজিলি পড়তে পারবো। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাইছি, এটা হচ্ছে লাং। লাং এর জানেন দুইটা প্লুরাল লেয়ার কয়টা? দুইটা, তাই না? আচ্ছা, এইটা আউটার লেয়ারটা দেখেন, এটা হচ্ছে আমি প্যারাইটাল প্লুরা দেখাইছি, এই যে ইয়েলো যে আউটলাইনটা দেখতে পাচ্ছেন, আর ভিতরে দেখেন এই ভিতরের সাথে এইটা হচ্ছে ভিসেরাল প্লুরা, যেটা ভিসেরাল ওয়ালে অ্যাটাচ হয়ে আছে, এবং ভিতরে মনে করেন এইটা হচ্ছে এয়ার স্পেস বা অ্যালভিওলাই। ওকে, এখন খেয়াল করেন অ্যালভিওলার সাথে কি আছে, এয়ার প্যাসেজের মাধ্যমে সরাসরি আপনার এনভায়রনমেন্টের কানেকশন আছে, হ্যাঁ, এয়ারওয়ের মাধ্যমে। অর্থাৎ আপনি যখন ওপেন মাউথ বা আপনার গ্লোটিসটা ওপেন থাকবে, নাক মুখ খোলা থাকবে, তখন সরাসরি আপনার যে এনভায়রনমেন্টাল যে এয়ার প্রেসার, সেটার সাথে সরাসরি কানেকশন থাকতেছে, অ্যালভিওলাসের কানেকশন থাকতেছে। তার মানে এনভায়রনমেন্টে যে এয়ার প্রেসার থাকবে, সেম প্রেসার থাকবে কোথায়? আপনার এই যে অ্যালভিওলাসের মধ্যে। তাহলে অ্যালভিওলাসের ভিতরে এয়ারের যে প্রেসার, সেই প্রেসারকে আমরা বলি ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার অথবা ইন্ট্রা পালমোনারি প্রেসার। এখন নর্মালি দেখি আমরা জানি যে সি লেভেলে অ্যাটমসফেরিক প্রেসারকে আমরা বলি 1 এটিএম বা 1 অ্যাটমসফেরিক প্রেসার, আর মিলিমিটার অফ মার্কারিতে বলে 760 মিলিমিটার অফ মার্কারি। ওকে, ধরেন আপনি যখন টাইডাল এক্সপিরেশন করছেন, 500 ml বাতাস ছেড়ে দিচ্ছেন, এই মুহূর্তে আপনি এখন ইনস্পিরেশনে নিচ্ছেন না বা এক্সপিরেশনে, এই কন্ডিশনে এবং আপনার গ্লটিস ওপেন, এই সিচুয়েশনে আপনার এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে সরাসরি আপনার অ্যালভিওলাই ইজ কানেক্টেড থ্রু দ্য এয়ারওয়ে, তো সেখানে যে প্রেসার থাকবে সেই প্রেসারটাই আপনার অ্যালভিওলাসের ভিতরে থাকবে, এবং সেই প্রেসারটাকে আমরা বলতেছি ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার। এখন এইটাকে সুবিধার জন্য এই অ্যাটমসফেরিক প্রেসারটাকে আমরা, যেহেতু অ্যালভিওলার প্রেসারটা এটা সমান, এটাকে আমরা জিরো ধরবো। কথা বোঝা গেল? এইটাকে আমরা এই কন্ডিশনে জিরো ধরবো, অর্থাৎ অ্যালভিওলার প্রেসার যখন জিরো, তার মানে কোনো বাতাস অ্যালভিওলাইতে ঢুকবেও না, বা অ্যালভিওলাই থেকে কোনো বাতাস এক্সিটও হবে না, কারণ এটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে ইকুয়াল কন্ডিশনে আছে, ইকুয়াল প্রেসার। যখনই এই বাতাসের তার প্রেসারের তারতম্য হবে, তখনই এয়ারটা কি হবে, মুভ করবে। যদি অ্যালভিওলাসের এয়ার প্রেসার কম থাকে, তাহলে বাইরে থেকে বাতাস অ্যালভিওলাসের মধ্যে ঢুকবে। যদি এনভায়রনমেন্টে এয়ার প্রেসার যখন অ্যালভিওলাসের থেকে কম থাকবে, তখন অ্যালভিওলার এয়ারটা কি হবে, বাইরে যাবে। ওকে, সো আমার মনে হয় এই ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার এটা এখন ক্লিয়ার। এটাকে আমরা এয়ারওয়ে প্রেসারও বলি, বা ইন্ট্রা পালমোনারি প্রেসার অথবা ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার, যেটাকে আমরা জিরো ধরছি। তবে খেয়াল রাখতে হবে এই জিরো কিন্তু জিরো না, এই জিরো মানে হচ্ছে ওয়ান, এয়ার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের সমান। আচ্ছা, এখন দেখেন এই যে দুইটা প্লুরার মাঝখানের যে স্পেস, এইটাকে বলে হচ্ছে ইন্ট্রা প্লুরাল স্পেস। এই ইন্ট্রা প্লুরাল স্পেসের প্রেসার, যে প্রেসার, সেই প্রেসারকে বলে হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার। এবং এই স্পেসটা ইট ইজ ফিল্ড উইথ 20 to 30 ml, এটা ভিসকাস ফ্লুইড থাকে, খুবই থিন লেয়ার অফ ফ্লুইড, হ্যাঁ, এবং এইখানকার প্রেসারটা -5 সেন্টিমিটার অফ ওয়াটার। আর ভিতরে আমরা এই 1 অ্যাটমসফিয়ারিকটাকে আমরা জিরো ধরে নিয়েছি, 0 সেন্টিমিটার অফ ওয়াটার। আচ্ছা, এখন কথা হলো এই প্রেসারটাকে তাহলে আমরা কি বলবো, ইন্ট্রাপ্লুরাল প্রেসার। তার মানে প্লুরাল ক্যাভিটিতে যেই প্রেসার, সেটাই তো কি ইন্ট্রাপ্লুরাল প্রেসার। তাহলে এটাকে আমরা বলি ইন্ট্রাপ্লুরাল প্রেসার কত, -5 সেন্টিমিটার অফ ওয়াটার। সেটা কোন কন্ডিশনে, ওই সেই কন্ডিশনে যখন আমরা কোনো বাতাস, কোনো ইনস্পিরেশনও নিচ্ছি না বা এক্সপিরেশনও নিচ্ছি না। আচ্ছা, আসলে কথাটা যেভাবে আমি বললাম যে ইন্ট্রাপ্লুরাল প্রেসার -5 সেন্টিমিটার অফ ওয়াটার,
এইটা আসলে জিনিসটা এরকম না, মোটেই এরকম নাই, কথাটা আর মানেটা ভিন্ন। এই কথাটার মানে হচ্ছে ইন্ট্রাপ্লুরাল স্পেসের প্রেসারটা ইনভাইরনমেন্টাল যে বা অ্যাটমসফেরিক যে প্রেসার তার থেকে 4 বা 5 ইউনিট কম। এর মানে হচ্ছে সেইটা, আমি বোঝাতে পারলাম কিনা। এই 5 সেন্টিমিটার অফ ওয়াটার, বা আপনি যদি 4ও ধরতে পারেন, এখানে 4 সেন্টিমিটার অফ ওয়াটার মানে হচ্ছে, এই যে দেখেন আমি ইনভাইরনমেন্টাল প্রেসার এখানে কত ধরছি, 0, দ্যাট ইজ 0 সেন্টিমিটার অফ ওয়াটার, তার থেকে 5 সেন্টিমিটার অফ ওয়াটার কম, সেটা হচ্ছে ইন্টারপ্লুরাল প্রেসার। বোঝা গেল ইন্টারপ্লুরাল প্রেসারটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? তার মানে ইন্টারপ্লুরাল প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে কম, এটাকে বলা হচ্ছে সাব অ্যাটমসফেরিক প্রেসার। এই জন্য এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে, যখনই এই জন্য 0 ধরে নিছি আমরা অ্যাটমসফেরিক প্রেসারকে, যখনই তার থেকে কমে গেল সাব অ্যাটমসফেরিক প্রেসার হয়ে গেল, তখনই জিনিসটাকে আমরা মাইনাস, যদি কখনো এইটা 0-র চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে প্লাস ধরবো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে ইন্ট্রাপ্লুরাল প্রেসারটা আসলে নেগেটিভ। এই নেগেটিভ প্রেসারের একটা সুবিধা হচ্ছে এই নেগেটিভ প্রেসারটা ভিসেরাল প্লুরাকে বাইরের দিকে আউটওয়ার্ড একটা ট্রাকশন দিয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে, অ্যালভিওলাইটা ওপেন থাকবে। তাহলে এই ইন্ট্রাপ্লুরালের ইম্পর্টেন্সটা কি? ইট কিপস অর হোল্ডস দ্য লাং রিমেইন ওপেন। যদি কোনো কারণে এই প্রেসারটা পজিটিভ হয়ে যায়, অথবা তাহলে কি হবে, সর্বনাশ হবে। তখন তার মানে এই ইন্ট্রাপ্লুরাল স্পেসের প্রেসার যখনই পজিটিভ হয়ে যাবে, তার মানে কি অ্যাটমসফেরিক প্রেসার বেশি হয়ে গেল, পজিটিভ মানে কি অ্যাটমসফেরিক প্রেসার বেশি, তখন সে কি করবে, চারপাশ থেকে অ্যালভিওলাইকে চাপ দেবে, অ্যালভিওলাই কিন্তু কোলাপস করে যাবে। সো নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসারের ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় রেসপিরেটরি সিস্টেম ভাইবা বা আপনি দিতে যখনই স্যারেরা প্রশ্ন করবে, এটা মাস্ট জিজ্ঞাসা করবে যে নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসারের ইম্পর্টেন্স কি। ইট হেল্পস দ্য লাং টু কিপ বা রিমেইন ওপেন আর হোল্ডস দ্য লাং ওপেন, আর আপনাকে আপনি বলতে পারেন ইট প্রিভেন্টস দ্য লাং কোলাপস। লাং কোলাপস প্রিভেন্ট করার জন্য এটা একা দায়ী না, আরো দুইটা ফ্যাক্টরস আছে, যেটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সারফেস টেনশন। ওকে, সারফেস টেনশনটা আমি একটু পরে বলতেছি। আরেকটা হচ্ছে কি, রেসিডুয়াল ভলিউম, এই তিনটা। তো যাই হোক, আমি এগুলো একটু পরে আসতেছি। আমি নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেসারটা বললাম। আচ্ছা, এখন আর একটা জিনিস খেয়াল করেন, আর একটা প্রেসার বলবো, এইটাকে বলা হচ্ছে ট্রান্সমুরাল প্রেসার। আমি আজকে এই প্রেসার গুলো দেখাই আজকের আলোচনা শেষ করে দেবো, নেক্সট মেকানিজম নেক্সট লেকচার আলোচনা করবো। ট্রান্সমুরাল প্রেসার মানে হচ্ছে প্রেসার ডিফারেন্স অ্যাক্রস দ্য ওয়াল। এইখানে দেখেন অ্যালভিওলাসের ওয়ালের বাইরে এবং ভিতরের প্রেসার যে ডিফারেন্স, সেটাকে আমরা বলবো ট্রান্সমুরাল প্রেসার, এবং এই ট্রান্সমুরাল প্রেসারটার নাম হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেসার। তার মানে ইট ইজ দ্য প্রেসার ডিফারেন্স বিটুইন ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার অ্যান্ড ইন্ট্রাপ্লুরাল প্রেসার। তাহলে দেখেন এই যে উপরে আমি দেখাইছি যে ইন্ট্রাপ্লুরাল অ্যালভিওলার প্রেসার মাইনাস ইন্ট্রাপ্লুরাল প্রেসার, সবসময় কি করবেন, ভিতরের থেকে বাইরের মাইনাস করবেন। তাহলে দেখেন ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার কত, 0, মাইনাস ইন্ট্রাপ্লুরাল প্রেসার কত, মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস 5 সেন্টিমিটার অফ ওয়াটার। ওকে, ট্রান্সমুরাল প্রেসার পজিটিভ মানে হচ্ছে দিস ইজ ইনফ্লেশন প্রেসার। তার মানে এইটা আপনার লাং অ্যালভিওলাইকে ইনফ্লেটেড রাখবে, মানে এইটা এখন যত বাড়বে আপনার লাং তত কি হবে, ইনফ্লেট হবে, লাং তত এক্সপ্যান্ড হবে। খেয়াল করেন ইন্ট্রাপ্লুরাল প্রেসারের বেলায় কিন্তু ভিন্ন বলছিলাম, ইন্ট্রাপ্লুরাল প্রেসার যত বেশি নেগেটিভ হবে লাং তত এক্সপ্যান্ড হবে, আর যত বেশি নেগেটিভিটি কমবে বা পজিটিভ হলে লাং কোলাপস করবে। কিন্তু ট্রান্সমুরাল প্রেসারের বেলায় পজিটিভ প্রেসার যত হবে লাং তত এক্সপ্যান্ড হবে, কিন্তু ট্রান্সমুরাল প্রেসার যদি কমে যায় তাহলে কিন্তু লাং এর কোলাপসিং টেন্ডেন্সি বেড়ে যাবে, বা নেগেটিভ হলে লাং কিন্তু কোলাপস করবে। আচ্ছা, এইটা একটা ফ্যাক্টর। আর একটা ট্রান্সমুরাল প্রেসার আছে, সেইটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার এবং অ্যাটমসফেরিক প্রেসারের মধ্যে যে ডিফারেন্স, এইটাও এক ধরনের ট্রান্সমুরাল প্রেসার, তবে এইটাকে আমরা বলি ট্রান্সথোরাসিক প্রেসার। তাহলে কি বলা হলো, এইটা হচ্ছে ট্রান্সথোরাসিক প্রেসার। ওকে, আচ্ছা, আর একটা ট্রান্সমুরাল প্রেসার আছে, সেইটা হচ্ছে
দেখেন অ্যালভিওলার প্রেসার এবং একেবারে এনভায়রনমেন্টাল অ্যাটমসফেরিক প্রেসারের যে ডিফারেন্স, এইটাকে বলা হচ্ছে ট্রান্স রেসপিরেটরি প্রেসার। তাহলে ট্রান্সমুরাল প্রেসার কয়টা পাইলাম? ট্রান্সমুরাল প্রেসার পাইছি তিনটা। একটা হচ্ছে ট্রান্স পালমোনারি প্রেসার, কি জিনিস আমরা বোঝা গেল। আচ্ছা, ট্রান্স থোরাসিক প্রেসার কোনটা বোঝা গেল। আর একটা হচ্ছে ট্রান্স রেসপিরেটরি প্রেসার। এই তিনটা হচ্ছে ট্রান্সমুরাল প্রেসার। আর একটা আমরা ইম্পর্টেন্ট বলছি ইন্ট্রা সিঙ্গেল প্রেসার হচ্ছে ইন্ট্রা প্লুরাল প্রেসার, আর একটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার। আচ্ছা, এইগুলো যদি আমাদের একটু আইডিয়াতে থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে রেসপিরেশনের মেকানিজমটা বুঝতে পারবো। তার আগে জাস্ট আরেকটু কথা আজকে আমি বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে আপনারা জানেন এই যে প্যারাইটাল প্লুরা, এটা কিন্তু চেস্ট ওয়ালের যে ইনার সারফেসের সাথে অ্যাটাচ থাকে, অর্থাৎ চেস্ট ওয়ালের মুভমেন্টের সাথে সাথে কিন্তু এই প্যারাইটাল প্লুরাও মুভ করবে। তার মানে খেয়াল করেন, নর্মালি আমাদের চেস্ট ওয়ালের টেন্ডেন্সি হচ্ছে এইটা সবসময় কি হতে চায়, এক্সপ্যান্ড হতে চায়। চেস্ট ওয়াল সবসময় আউটওয়ার্ড এক্সপ্যান্ড হতে চায়। ওকে, কারণ হচ্ছে কি আপনি যদি চেস্ট ওয়ালের সাথে ভিতরে সমস্ত ভিসেরা বা যে সমস্ত কানেকশন আছে, মাসেল টাসেল সব যদি কেটে দেন তাহলে দেখা যাবে চেস্ট ওয়ালটা এক্সপ্যান্ড হয়েছে। তার মানে চেস্ট ওয়ালের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে এক্সপ্যান্ড হওয়া, আর আপনার ভিতরে যে লাং যেটা, সেটা টেন্ডেন্সি হচ্ছে ইলাস্টিক রিকয়েল করে তাকে কোলাপস করা। তাহলে কি হবে, আলটিমেটলি দেখেন চেস্ট ওয়ালের সাথে প্যারাইটাল প্লুরা বাইরের দিকে যেতে চাচ্ছে, আর ভিসেরাল প্লুরা এই লাংয়ের ইলাস্টিক রিকয়েলের কারণে এটা কোলাপস করতে চাচ্ছে। তাহলে এই দুই প্লুরার মাঝখানে যে একটা ভ্যাকুয়াম তৈরি হবে না, এই ভ্যাকুয়াম মানে কিন্তু তখন এই নেগেটিভ প্রেসার তৈরি হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, হোয়াই ইন্ট্রা প্লুরাল প্রেসার ইজ নেগেটিভ। কেন নেগেটিভ বুঝতে পারছেন? কেন এনভায়রনমেন্টাল বা অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে এখানে প্রেসারটা কম থাকতেছে, সাব অ্যাটমসফেরিক প্রেসার? এইটা একটা কারণ। একদিকে চেস্ট ওয়ালটা আউটার ইলাস্টিক রিকয়েল হচ্ছে, আর আপনার লাং টিস্যু ভিতরের দিকে কোলাপস করতেছে। সো দুই প্লুরার মাঝখানে যে প্লুরাল স্পেসটা বাড়ার কারণে সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। সো that important factor that contribute to the development of the negative interpleural pressure. আরো কারণ আছে, আমি এইটা বলে শেষ করে দিই ইন্টারপ্লুরাল প্রেসারটা কেন নেগেটিভ। আরেকটা কারণ হচ্ছে এই যে এখানে কন্টিনিউয়াস লিম্ফ্যাটিক সাকশনের কারণে, দেখেন আপনি যদি এইখানে একটা এরকম কখনো খাইছেন, ওই যে আমরা যখন জুস খাই, হ্যাঁ, জুস খাইতে খাইতে যখন শেষের পথে চলে যায় পাইপ দিয়ে, তারপরে আমরা কি করি, আমি তো করি, আপনারা করেন কিনা জানি না, একেবারে শেষ বিন্দু পর্যন্ত একটা মানে সাক করার চেষ্টা করি। যখন সাক করি তখন ওই যে জুসের প্যাকেট সেটা একেবারে চুপসে যায়, কারণ এই সাকশন প্রেসারের কারণে তখন সে যখন ছুষে নিচ্ছে, সাক করতেছে, তখন এখানে একটা নেগেটিভ সাকশন প্রেসার, সাকশন প্রেসার কিন্তু সবসময় নেগেটিভ হয়, তখন এই নেগেটিভ প্রেসার তৈরি হচ্ছে। এবং এই নেগেটিভ প্রেসার কিন্তু চায় প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরাকে অ্যাপোজ করতে, সে কিন্তু চাচ্ছে দুইজনকে এক করতে, কিন্তু চেস্ট ওয়াল চাচ্ছে বাইরের দিকে যাইতে, আর ভিতরে যে অ্যালভিওলার যে ইলাস্টিক লাং টিস্যু সে চাচ্ছে ভিতরের দিকে কোলাপস করতে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় আনতে হবে, তাহলে আমরা রেসপিরেশনের মেকানিজমটা বুঝতে পারবো। আর একটা কারণ বলি নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেসার, আমি দুইটা ফ্যাক্টর বলছি। আর একটা ফ্যাক্টর হচ্ছে ডিউরিং ডেভেলপমেন্ট, হ্যাঁ, ফিটাল ডেভেলপমেন্ট। দেখা যাচ্ছে বডির যখন ডেভেলপমেন্ট হয়, চেস্ট ওয়ালের আমাদের যে চেস্ট ওয়ালের ডেভেলপমেন্ট এবং লাংয়ের ডেভেলপমেন্টের চেয়ে চেস্ট ওয়ালের ডেভেলপমেন্টটা একটু দ্রুত হয়। চেস্ট ওয়ালটা তাড়াতাড়ি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, সেই তুলনায় লাং কিন্তু শুরুতে অতটা ডেভেলপমেন্টটা রেট কিছুটা স্লো, যেই কারণে এই চেস্ট ওয়াল এবং লাংয়ের যে মাঝখানে এই যে প্লুরাল স্পেস, এখানে একটা ভ্যাকুয়াম, কিছুটা ভ্যাকুয়াম কিন্তু তৈরি হচ্ছে। তো দ্যাট ইজ এই জন্যই এইখানকার প্রেসার অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে কম থাকতেছে, সাব অ্যাটমসফেরিক প্রেসার। এই কারণে কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার হচ্ছে। আপনারা একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, মাইনাস মানে এখানে ওরকম মাইনাস মনে করলে হবে না, এইখানের মাইনাস মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে এটা সাব অ্যাটমসফেরিক প্রেসার। হ্যাঁ, আর এই যে তিনটা ফ্যাক্টর, এই তিনটা ফ্যাক্টর হচ্ছে দ্যাট কন্ট্রিবিউট টু ডেভেলপমেন্ট অফ দ্য নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার। তাহলে আমার মনে হয় মোটামুটি আমি বোঝাতে পারছি। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করেন, চেস্ট ওয়াল কি চাচ্ছে,
বাইরের দিকে আউটওয়ার্ড এক্সপেনশন হতে চাচ্ছে। ধরেন এটা হাজবেন্ড, একটা মেরিড কাপল, তাদের হাজবেন্ড এবং ওয়াইফ যদি গন্ডগোল লাগছে, এখন তারা সেপারেট হতে চাচ্ছে, কিন্তু তাদের একটা বাচ্চা আছে, ইন্টারপ্লুরাল প্রেশার, কিন্তু বাচ্চা কি করতেছে, তাদের দূরত্ব, তারা দূরে সরে যেতেছে, কিন্তু বাচ্চার কথা তখনই চিন্তা করে, তখনই আর কি হতে পারে না, সেপারেট হতে পারে না। সো ইন্ট্রাপ্লুরাল প্রেশার সবসময় চায় এই দুইটা প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরাকে অ্যাপোজ করতে। কিন্তু সমস্যা হচ্ছে দুইজনে অ্যাপোজ এখন কোন দিকে যাবে, বাইরের দিকে যাবে না ভিতরের দিকে খোলা যাবে? ভিসেরাল প্লুরা প্যারাইটাল প্লুরার কাছে যাবে, নাকি প্যারাইটাল প্লুরা ভিসেরাল প্লুরার কাছে আসবে? এখন আপনি চিন্তা করেন কার শক্তি বেশি। আপনার যেটা প্যারাইটাল প্লুরা, যেটা চেস্ট ওয়ালের থোরাসিক কেজের সাথে ইনসার্ট করা, তার কিন্তু একটা সাপোর্ট আছে। সো আলটিমেটলি একে টেনে নিয়ে ভিতরে নিয়ে যাওয়া কঠিন, তার চেয়ে এই নেগেটিভ প্রেশারটা কি করবে, চেস্ট ওয়াল যখনই এক্সপ্যান্ড হবে বাইরের দিকে টান দেবে প্যারাইটাল প্লুরাকে, সে সাথে সাথে ভিসেরাল প্লুরাকেও কি করবে, বাইরের দিকে টান দেবে, তখন কিন্তু লাংটা এক্সপ্যান্ড হবে। যাই হোক, এই জিনিসগুলো মাথায় যদি থাকে তাহলে আমাদের রেসপিরেশনের মেকানিজমটা বুঝতে অনেক সুবিধা হবে। সো আজকের আলোচনা আমি এখানেই শেষ করতেছি। যদি আপনাদের আগ্রহ বা ইন্টারেস্ট দেখি, তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে মেকানিজম অফ রেসপিরেশন। আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমি জানি না যে আসলে ঠিকভাবে আপনারা দেখতে পারছেন কিনা, নট শিওর, টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের পরিচিত মেডিকেল স্টুডেন্ট বা সিনিয়র জুনিয়র, হ্যাঁ, সবাইকে আমাদের গ্রুপে ইনভাইট করেন। আমার আসলে গ্রুপ নিয়ে কিছু পরিকল্পনা আছে, যদিও আমার অ্যাক্টিভিটি আসলে ওইভাবে শো করতে পারতেছি না এই মুহূর্তে, কিছু সময় স্বল্পতা বা বিভিন্ন কারণে। আমার কিছু আমার একটা ক্যালেন্ডার অনুসারে আমার ইয়ে আছে যে এখানে আমি বিভিন্ন সাবজেক্টের উপরে বা আমি আমার যতটুকু নলেজ আছে সেই বিষয়ে আমি সিরিয়ালি যাতে যতটুকু পারি শেয়ার করব, যেন যার যতটুকু দরকার, অনেকেই অনেক ভালো জানেন, আমি তাদেরকেও, যারা আপনারা আছেন, সিনিয়র আছেন বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা গ্রুপে শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের পোস্ট দিবেন বিভিন্ন রিলেটেড। আমার মনে হয় আমরা যদি এভাবে শেয়ার করতে পারি, আমরা সকলেই উপকৃত হবে, আমিও উপকৃত হব। আমি যে সব জানি তা না, আমি আপনাদের থেকেও অনেক কিছু শিখি। বিশেষ করে মাঝে মাঝে আমি যখন ক্লাস নেই, স্টুডেন্টরা মাঝে মাঝে কিছু স্টুডেন্ট কিছু প্রশ্ন করে, যে প্রশ্নগুলো হঠাৎ করে দেখা গেল ওই প্রশ্নটা আমি কখনো ফেস করি নাই, এটা কিন্তু আমার একটা এক্সপেরিয়েন্স হয়। আমি ওই প্রশ্নটা যখন ঘাটাঘাটি করি, এই উত্তরটা কিভাবে দিলে স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে, এতে আমার আরো স্কিলটা, আমার ডেভেলপমেন্টে আরো সুবিধা হয়। সো আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার আজকের লাইভ শোনার জন্য। সো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।